এই ছেলেটার নাম জিংহাও, যে তার ছোট বোন মিনির সঙ্গে একা বাস করত। তার বোন মিনির বয়স ছিল 6 বছর এবং তার হৃদয়ে একটি ছিদ্র ছিল, যার জন্য তার চিকিৎসা চলছিল। একদিন জিংহাও মিনিকে স্কুলে রেখে ডাক্তারের সঙ্গে দেখা করতে যায়। তখন ডাক্তার তাকে জানায় যে মিনির অসুখের কারণে তার প্রায় শ্বাস নিতে কষ্ট হয়। আসলে মিনি যখন ছোট ছিল তখন তার মাও এই একই অসুখে মারা গিয়েছিল, আর সেই একই রোগ মিনি উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। তাদের মা মারা যাওয়ার পর জিংহাওয়ের বাবাও তাদের ছেড়ে চলে যান, আর তখন থেকেই পুরো দায়িত্ব জিংহাওয়ের কাঁধে এসে পড়ে। তারপর ডাক্তার বলেন যে যখন মিনির 8 বছর বয়স হবে তখন তার অবস্থা আরো খারাপ হতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচার করানো দরকার। কিন্তু জিংহাওয়ের কাছে এত টাকা ছিল না যে সে মিনির অপারেশন করাতে পারবে। সে একটি ছোট মোবাইল রিপেয়ারিং এর দোকান চালিয়ে কোনো মতে দিন কাটাতো। এরপর এক রাতে তার বন্ধু ইয়ং তাকে ফোন করে একটা ওয়ার্কশপে ডেকে পাঠায়। সেখানে গিয়ে ইয়ং তাকে পুরনো মোবাইল দিয়ে ভরা অনেকগুলো বাক্স দেখায়। সে বলে এই জিনিসগুলো এক ব্যবসায়ী যে এখন জেলে রয়েছে। ইয়ং তাকে 1 লক্ষ ইয়ানে এই সমস্ত মোবাইল কেনার অফার দেয়। সে জানতো জিংহাও খুব পুরনো এবং নষ্ট মোবাইলও ঠিক করতে পারে, তাই ইয়ং তাকে পরামর্শ দেয় যদি সে এই মোবাইলগুলো ঠিক করে বিক্রি করতে পারে তাহলে অনেক টাকা লাভ করতে পারবে। জিংহাও কয়েকটা মোবাইল নিয়ে গিয়ে ঘরে তাদের পার্টস চেক করে, তবে এগুলোর মান খুব ভালো ছিল না। তবুও নিজের দক্ষতার মাধ্যমে সে মোবাইলগুলো ঠিক করে ফেলে। এরপর তার মনে হয় এই মোবাইলগুলো ঠিক করে বিক্রি করা সম্ভব, তাই সে ঠিক করে সব মোবাইলগুলো কিনবে। সেই দিনই সে তার দোকান বন্ধক রেখে লোনের আবেদন করে। পরের দিন সে ইলেকট্রনিক সেল সেন্টারে যায় তার ঠিক করা মোবাইল বিক্রি করতে। মোবাইলের দাম শুনে সে হিসাব করে দেখে এই মোবাইলগুলো ঠিক করে বিক্রি করলে প্রায় 9 লক্ষ ইয়ান লাভ হতে পারে। এত টাকা হলে সে শুধু তার বোনের চিকিৎসাই করাতে পারবে না, বরং ভালোভাবে জীবনযাপনও করতে পারবে। শীঘ্রই সে সমস্ত মোবাইল কিনে ফেলে এবং সেগুলো ঠিক করার কাজে লেগে যায়। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, 2 সপ্তাহ পর সরকার একটি নতুন আইন জারি করে যেখানে বলা হয় পুরনো মোবাইল কেনাবেচা এখন থেকে অবৈধ। এই খবর শুনে জিংহাওয়ের সব স্বপ্ন ভেঙে যায়। তার কাছে এত মোবাইল জমে গিয়েছিল যে সে দুশ্চিন্তায় পড়ে যায় যে এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। শেষমেশ সে একটা ইলেকট্রনিক্স কোম্পানির অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটাই সেই কোম্পানি যাদের মোবাইল সে কিনেছিল। সেখানে গিয়ে তার দেখা হয় লাইপিং নামের এক ম্যানেজারের সঙ্গে। জিংহাও লাইপিংকে প্রস্তাব দেয় সে মোবাইলগুলোর স্পেয়ার পার্টস খুলে সেগুলো ঠিক করতে পারে, আর তারপর তারা সেসব পার্টস গরিব দেশগুলোতে বিক্রি করতে পারে। তার ধারণা ছিল বিদেশে এই স্পেয়ার পার্টসের ভালো বাজার হতে পারে, কিন্তু লাইপিং তার প্রস্তাবে রাজি হয় না, কারণ তার মনে হয়েছিল জিংহাওয়ের ঠিক করা পার্টস কোয়ালিটি কন্ট্রোল টেস্টে পাস করতে পারবে না। জিংহাও তখন প্রতিশ্রুতি দেয় যে সে ভালো মানের পার্টস তৈরি করে দেখাবে। অবশেষে লাইপিং তাকে বলে আগে কিছু পার্টস তৈরি করে দেখাও, ভালো হলে কোম্পানি ডিল করতে রাজি। তারপর থেকে জিংহাও দিনরাত পরিশ্রম করে মোবাইলগুলো থেকে ছোট ছোট পার্টস বের করে এবং সেগুলো রিপেয়ার করতে শুরু করে। কাজটি খুবই জটিল ছিল, কিন্তু কঠোর পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে সে পার্টসগুলো ঠিক করে ফেলে। এরপর সে সেগুলো নিয়ে কোম্পানির হেডকোয়ার্টারে যায়। কোম্পানি তার পার্টসগুলো পরীক্ষা করে এবং অবশেষে সে কোয়ালিটি টেস্টে পাস করে। তারপর সে দৌড়ে গিয়ে লাইপিং এর সঙ্গে দেখা করে, কিন্তু লাইপিং তখন কোম্পানির ডিরেক্টর মিস্টার জাওয়ের সঙ্গে ছিলেন। জিংহাও তাকে কোয়ালিটি রিপোর্ট দেখায়, কিন্তু লাইপিং বলে সে পার্টস কেনার কোনো প্রতিশ্রুতি দেয়নি। আসলে লাইপিং জিংহাওকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল মাত্র 20 বছর বয়সী একটা ছেলে ভালো মানের পার্টস বানাতে পারবে না। যাই হোক, এরপর জিংহাও দৌড়ে মিস্টার ঝাওয়ের কাছে যায় এবং তাকে 10 মিনিট সময় দেওয়ার অনুরোধ করে যাতে সে তার বিজনেসের আইডিয়া বুঝিয়ে বলতে পারে। কিন্তু মিস্টার ঝাও বিজি ছিলেন, তাই কোনো কথা না শুনেই তিনি গাড়িতে বসে পড়েন। তখন জিংহাও তার মোটর বাইকে করে মিস্টার ঝাওয়ের পিছু নেয় এবং অনেক পথ পেরিয়ে স্টেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আবার 10 মিনিট সময় চায় এবং তাকে পুরো বিজনেস আইডিয়া ব্যাখ্যা করে। মিস্টার ঝাও তখন বলেন পুরনো মোবাইল খুলে সব পার্টস ঠিকঠাক করা কি এত সহজ? কিন্তু জিংহাও উত্তর দেয়, স্যার, এটা ভাববেন না যে আমি পারবো কিনা, বরং এটা ভাবুন যদি আমি সফল হই তাহলে কি আপনি আমার সঙ্গে ডিল করবেন? তার এই কথা শুনে মিস্টার ঝাও রাজি হন, তবে তিনি এও বলেন যে যদি জিংহাও ব্যর্থ হয় তাহলে ফ্যাক্টরি বা শ্রমিকদের খরচের জন্য কোম্পানি কোনো দায়িত্ব নেবে না। এই কাজের সব খরচ জিংহাওকেই বহন করতে হবে, আর যদি ডিল হয় তখন তাকে সেই টাকা ফেরত দেওয়া হবে। শেষে মিস্টার ঝাও বলেন কাজ শেষ হলে লাইপিং এর সঙ্গে দেখা করতে। এরপর সব কথা শুনে জিংহাও ট্রেন থেকে নেমে আসে। এই ডিলটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যদি সে সফল হয় তাহলে সে কোটিপতি হয়ে যাবে, আর যদি ব্যর্থ হয় তাহলে তার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। সারা জীবন তাকে ঋণ শোধ করেই কাটাতে হবে। কিছুদিন পরে ব্যাংক তার দোকানটিও বাজেয়াপ্ত করে নেয়, কারণ সে ঋণের কিস্তি দিতে পারেনি। এমনকি তাকে নিজের মোটর বাইকটিও বিক্রি করতে হয়। এরপর সে তার বন্ধুর টিমের কাছে যায়, কারণ এখন তার একটি চাকরির খুব প্রয়োজন। অনেক অনুরোধ করার পর
টিম তাকে একটি বড় বিল্ডিং এর জানালা পরিষ্কার করার কাজ দেয়। পরদিন টিমের সঙ্গে মিলে জিংহাও তার নতুন ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজতে বের হয়। এরপর তারা একটি পুরনো গোডাউন খুঁজে পায় এবং জিংহাও 3000 ইয়ং দিয়ে সেটি ভাড়া নেয়। এরপর টিমের সঙ্গে মিলে সে পুরো গোডাউন পরিষ্কার করে যাতে সেখানে মোবাইল ঠিক করার কাজ শুরু করা যায়। অবশেষে সমস্ত মোবাইলের মালামাল গোডাউনে এসে পৌঁছায়। এখন তাদের শ্রমিক প্রয়োজন, কিন্তু তাদের কাছে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো কোনো অর্থ ছিল না। তখন কেউ একজন তাদের পরামর্শ দেয় তারা অবসরপ্রাপ্ত লোকদের নিয়োগ করতে পারে। এরপর তারা কনময়ে নামের এক মেয়ের সঙ্গে দেখা করে, যে একসময় একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করত, কিন্তু এক দুর্ঘটনায় তার শ্রবণ শক্তি হারিয়ে যায়। তখন জিংহাও তাকে কাজে রাখে এবং চিৎকার করে করে তাকে কাজ শেখায়। পরের শ্রমিক ছিল জেমস, যে একসময় একজন ম্যানেজার ছিল, কিন্তু একদিন সে মারামারি করার কারণে তাকে জেলে যেতে হয়। জিংহাও তাকে স্পেয়ার পার্টস ঠিক করার কাজ শেখায়। এরপর তাদের দেখা হয় হেনজি নামের এক ব্যক্তির সঙ্গে। সে সারাদিন ভিডিও গেম খেলে সময় নষ্ট করত, কিন্তু এখন তার চাকরির প্রয়োজন, কারণ সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চায়। এরপর টিম বৃদ্ধাশ্রম থেকে কয়েকজন বৃদ্ধকে নিয়ে আসে, যারা জিংহাওকে কাজে সাহায্য করতে চায়। যদিও তারা অনেক বয়স্ক ছিল, তবুও জিংহাও তাদের জীবনের অভিজ্ঞতাকে খুবই গুরুত্ব দেয়। অবশেষে জিংহাও কিছুদিনের মধ্যেই তাদের প্রশিক্ষিত করে ফেলে এবং এই শ্রমিকদের নিয়ে নাইস ভিউ নামে একটি কোম্পানি তৈরি করে। এদিকে জিংহাও দিনে জানালা পরিষ্কার করার কাজ করত, যাতে সে তার জীবিকা নির্বাহ করতে পারে। অন্যদিকে তার কোম্পানির শ্রমিকরা দিনরাত খাটতে থাকে। কিছুদিন পর হেনজি তার ভালোবাসার মেয়েটিকে বিয়ে করে এবং সব কর্মী তার বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। কিন্তু সেই রাতে যখন জিংহাও বাড়ি ফিরে আসে, তখন দেখে তার বাড়ির মালিক তার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে, কারণ সে 3 মাস ধরে ভাড়া দিতে পারেনি। ওই রাতে জিংহাও টিমের বাড়িতে রাত কাটায়, যাতে মিনি অন্তত একটু শান্তিতে ঘুমোতে পারে। এরপর কিছুদিন জিংহাও আর মিনি ফ্যাক্টরিতে থাকতে শুরু করে। সে কিছু কার্ডবোর্ডের বাক্স জোগাড় করে বিছানা বানায়, কিন্তু তার অসুস্থ বোনকে এই অবস্থায় দেখে তার মন ভেঙে যায়। এদিকে তার হাতে আর কোনো টাকা নেই, অথচ তাকে তার বোনের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতেই হবে। তাই সে দিনভর জানালা পরিষ্কার করত এবং রাতে মোবাইলের স্পেয়ার পার্টস ঠিক করত। তবুও জিংহাওয়ের দুর্ভোগ শেষ হচ্ছিল না। কয়েকদিন পর গোডাউনের মালিক তাকে ডেকে বলে, ভাই, গত 2 মাসের ভাড়া দাওনি। গোডাউনের মালিকের কাছে আকুতি মিনতি করে কিছুদিনের আরো সময় চায়। সে জানায় সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু গোডাউনের মালিক তাতে কান্না দিয়ে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে করেই হোক দ্রুত ভাড়া মিটিয়ে দিতে হবে। এরপর একদিন প্রচন্ড ঝড় হচ্ছিল, আর ঠিক সেই সময় ভেজা অবস্থায় জিংহাও লাইপিং এর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে লাইপিং এর কাছে 1 লক্ষ ইয়ং চেয়ে সাহায্য ভিক্ষা করে, কারণ তার আর কোনো পথ ছিল না। কিন্তু লাইপিং তাকে স্পষ্টভাবে না বলে দেয় এবং বলে যে মিস্টার ঝাও যে শর্তে ডিল করেছিলেন সেই শর্তেই সবকিছু হবে। আর তার এই অবস্থা দেখে মিস্টার ঝাও তো এখন তার সঙ্গে দেখাও করতে চাইবেন না। এই কথা শুনে জিংহাও পুরো ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন তার মায়ের সেই শেষ কথাগুলো মনে পড়ে, যেখানে তিনি তাকে প্রতিশ্রুতি করিয়েছিলেন যে সে যে কোনো পরিস্থিতিতেই তার বোন মিনির যত্ন নেবে। যাই হোক, পরদিন সকালে গোডাউনের মালিক এসে জানায় যে 3 দিনের মধ্যে তাকে গোডাউন খালি করতে হবে। এখন জিংহাও সম্পূর্ণ ভেঙে পড়ে এবং হাল ছেড়ে দেয়। তাকে তার কর্মীদের কাছেও এই দুঃসংবাদ দিতে হয়। কাজ শেষ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি ছিল, কিন্তু তার কাজ চালিয়ে যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না। অবশেষে জিংহাও হাল ছেড়ে দেয়, কিন্তু তখন তার কর্মীরা এসে বলে যে তারা নিজেদের ঘরে থেকেই কাজ চালিয়ে যেতে প্রস্তুত। তারা জানায় যে তারা এই কঠিন সময়ে জিংহাওকে একা ছাড়বে না, কারণ এখন তারা সবাই একটা পরিবারের মতো, আর পরিবারের কাউকে কখনো একা ফেলে রাখা হয় না। এরপর সবাই নিজেদের বাড়ি থেকে কাজ শুরু করে, আর জিংহাও দিনরাত এক করে খাটতে থাকে। একদিন রাতে মিনি তার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে জানতো যে জিংহাও তার জন্যই এত পরিশ্রম করছে। যাই হোক, শেষমেশ ডেলিভারির দিন চলে আসে এবং তারা যেসব স্পেয়ার পার্টস মেরামত করেছিল সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়। কিছুদিন পর জিংহাও এবং তার কর্মীদের মিস্টার ঝাওয়ের অফিসে ডাকা হয়। মিস্টার ঝাও জিংহাওয়ের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান যে তাদের স্পেয়ার পার্টস 87% কোয়ালিটি টেস্ট পাস করেছে। আর এই সাফল্যে খুশি হয়ে মিস্টার ঝাও তাকে 2 বছরের একটি কন্ট্রাক্ট অফার করেন, আর যার জন্য জিংহাও 50 লক্ষ ইয়েন পাবে। অবশেষে জিংহাওয়ের কঠোর পরিশ্রম সফল হয়। ডিল চূড়ান্ত হওয়ার পর জিংহাও এবং তার কর্মীরা
আনন্দে নাচতে থাকে এবং উৎসব করে। এরপর জিংহাও তার বোনের চিকিৎসাও করিয়ে নেয়। এর 6 বছর পর দেখা যায় যে জিংহাওয়ের কোম্পানি নাইস ভিউ নতুন উচ্চতায় পৌঁছে গেছে এবং জিংহাও এখন কোটিপতি। তবে যারা তার বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছিল, জিংহাও তাদের হাতও ছাড়েনি, সে তাদেরকেও ধনী করে তুলেছে। আর আজ সবাই অনেক অনেক ভালো জীবনযাপন করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি চাইলে আমাদের পরবর্তী মুভি সাজেস্ট করতে পারেন। ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া আছে। আমাদের পেজটি লাইক দিয়ে কমেন্ট বা ইনবক্সে আপনার পছন্দের মুভি সাজেস্ট করতে পারেন, অথবা আপনি এই ভিডিওর কমেন্টেও জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ এক্সপ্লেইন করার চেষ্টা করব। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।